महाशय रूपा दास महाशय के राज्य सभापति वसंत महाशय के उत्तर দিয়ে শপথ জানাচ্ছেন। কোম্পানিকে যথেষ্ট ধন্যবাদ জানাই। এরপর আমাদের রাজ্যের সহসভাপতি শঙ্কর দাস মহাশয়কে রাজ্যের সহসভাপতি শঙ্কর দাস মহাশয়কে পুত্র দিয়ে বরণ করে নিচ্ছেন। কাজল চালককে ধন্যবাদ জানাই। এরপর জেলা নেত্রীরা সীমা মন্ডল উপস্থিত হয়েছেন মঞ্চে এবং সীমা মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো এরপর আমাদের সকলের প্রিয় সহান নেত্রী কোয়েলি দত্তকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন শ্যামলী সাহা। হ্যালো 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 আমাদের সকলের প্রিয় নেত্রী সভাপতি থেকে এসছেন, তাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন সহান নেত্রী কন্যা। মঞ্চ পাত্রকে যথেষ্ট ধন্যবাদ জানাই। আমাদের বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে এরপর আমাদের পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন শহর নেত্রী টুপি গিরি এবং এখানে 5 নম্বর বিজেপি এবং বিজেপি শ্রমিক সংগঠন থেকে যথেষ্ট ধন্যবাদ জানাই। শহর নেত্রী মেনকা রানা পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 5 নম্বর শিরোমণি অঞ্চলের নেত্রী রুম্পা দাসকে বরণ করে নিচ্ছেন
জাকির হোসেন মহাশয় এখন আমাদের জেলার লড়াকু নেতৃত্ব খোকন্দর মহোদয়কে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। বিজেপি পক্ষ থেকে জাকির হোসেন মহোদয়কে অজস্র ধন্যবাদ জানাই। হ্যালো, আমি এইদিকে আছি, ইয়ার দিকে কি বলো, জাকির হোসেন মহোদয়, কোটগড়ার দিকে জয়ন্ত চক্রবর্তী চ্যাটার্জি মহোদয়কে যাচ্ছে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। হ্যালো, সীমা মন্ডলকে অনুরোধ করবো গৌরদাকে পুষ্পপদক দিয়ে বরণ করে, এখন আমাদের পুষ্পপদক বরণ করে নিচ্ছেন সীমা মন্ডল জেলা নেত্রী গৌরদা শহর নেতা। এরপর আমাদের কর্মসূচি শুরু হবে এবং রাজ্যের যে লড়ুয়া নেতা দীর্ঘদিন বিজেপি করে এসছেন এবং বিজেপির রাজ্যের সভাপতি অশোক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করবো। নমস্কার। আজকে এই শিরোমণি ৫ নম্বর অঞ্চলের বারোয়া কেরানীচটি বাজারে আমাদের বিজেপি এবং বিজেপির যৌথ উদ্যোগে জেলার লড়াকু নেতৃত্ব এবং সীমা মণ্ডল নেত্রী বিজেপি এনাদের প্রয়াসে একটি সান্ধ্যকালীন পথসভা আয়োজিত হয়েছে। মানববন্ধনের তাগিদে, গণতন্ত্র বাঁচার তাগিদে, গণতান্ত্রিক অধিকার পাওয়ার লড়াইয়ের জন্য আমাদের এই সান্ধ্যকালীন সভায় এলাকার বুদ্ধিজীবী, রিক্সা চালক, অটো চালক, ছোট বড় দোকানি ভাইয়েরা এবং ৭৫টি মানুষকে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে জানাই গৈরিক অভিনন্দন। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপির লড়াকু নেতৃত্ব, প্রাক্তন সম্পাদক, বিজেপির রাজ্যের সহসভাপতি আমার খুব শ্রদ্ধেয়ভাজন শঙ্কর দাস মহোদয়কে আমার পক্ষ থেকে জানাই গৈরিক অভিনন্দন। উপস্থিত রয়েছেন জেলার লড়াকু নেত্রী সীমাদি, উপস্থিত রয়েছেন এই এলাকার লড়াকু নেতৃত্ব জয়ন্ত চ্যাটার্জি, উপস্থিত রয়েছেন রূপা দাস মহোদয়া জেলা নেত্রী, উপস্থিত রয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াওর প্রাক্তন নেত্রী এবং তথা বিজেপি জেলা নেত্রী প্রীতি গুপ্তাজি, উপস্থিত রয়েছেন জেলা নেত্রী শহরের কোহলি দত্ত মহোদয়া। উপস্থিত রয়েছেন গৌরবাবু এবং উপস্থিত রয়েছেন আমাদের লড়াকু নেতৃত্ব খোকন দল এবং উপস্থিত আজকে এই বর্ষার জন্য উপস্থিতির হার কম, কিন্তু যারা বাড়িতে থেকেছেন, বাড়িতে আছেন, এই আমাদের শান্তকলি গণতন্ত্র বাঁচাও এবং মানুষের অধিকারের লক্ষ্যে সেইটা স্থিতিশীল অবস্থা আনার জন্য আমাদের বিজেপি এবং বিজেপির যৌথ উদ্যোগে আজকের এই সান্ধ্যকালীন পথসভা। যাই হোক, আপনারা জানেন বিজেপির ফুল ফর্মটা আপনারা শুনে রাখুন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। আমাদের এই লড়াই কেন? গণতন্ত্র বাঁচার
আমাদের প্রতিবেদন। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ভুরি ভুরি প্রজেক্ট অর্থাৎ প্রকল্প এনেছেন, যার মাধ্যমে সারা ভারতবর্ষ তথা বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। আপনারা জানেন আজকে এসএইচজি গ্রুপ এটা কেন্দ্র সরকারের প্রকল্প, এসএসওয়াই সামাজিক সুরক্ষা যোজনা কেন্দ্র সরকারের প্রকল্প। আপনারা জানেন সৌভাগ্য যোজনা, মুদ্রা যোজনা যার মাধ্যমে ঋণ পাওয়া যেতে পারে, এবং সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতায়ন হতে পারে বাড়িতে। এবং আপনারা জানেন যে সরকার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট জনমানধন যোজনা করে সারা বাংলার প্রতিটি গরিব ফ্যামিলির মায়েরা সর্বপ্রথম পেয়েছেন। যারা মায়েরা রাস্তাঘাটে ঘুরছেন, যারা বাড়িতে আছেন, তারা মন দিয়ে শুনে রাখুন, জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স যাদের ছিল, কোভিড-19 ভাষাটা উল্লেখ করেছে স্টেট ব্যাংক। আপনারা জানেন কোভিড আজ পর্যন্ত ভারতবর্ষের কোন কেন্দ্র সরকার বিপর্যয় মোকাবিলাতে মানুষের পাশে এভাবে দাঁড়াননি। এই দুর্বিষহ অবস্থা চীন সাম্রাজ্যবাদের লড়াইয়ে রশিতে চলছে। পাকিস্তানের লাল চক্ষু উপেক্ষা করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর সমন্বয়ে লড়াই জারি রয়েছে। আমরা মানুষ উঠেছিল কেন হবে, সবার জন্য কেন হবে না। কিন্তু হ্যাঁ, আমি মনে করে দিতে চাই, আপনারা জানেন 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড় কাণ্ডের বিস্ফোরণে সেখানের মানুষের দেহ ফালা ফালা হয়ে গেছিল। বাতাসে আকাশে বারুদের গন্ধ, চাপ চাপ রক্তে দাঁড়িয়ে যে মানুষ বিস্ফোরণ করেছিল, বাংলাদেশের ঘুষপেটি বাংলাদেশ থেকে অনুপ্রেস করেছিল সেই কাউসার ওরফে বোমা মিজান। কিছু ভোটের রাজনীতি করে ভোট বাক্সকে ভরানোর জন্য কিছু নেতা, তৃণমূলী নেতা উঠে পড়ে লেগেছিল যে বোমা মিজান অর্থাৎ কাউসারকে দিতে হবে নাগরিকত্ব ক্ষমতা। তাহলে তৃণমূল কংগ্রেস কি দুষ্কৃতিকে চাইছে? দেশের সার্বভৌমত্ব যারা হরণ করছে, দেশটাকে যারা লুট করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা পশ্চিম বাংলাকে একবারে শিল্প সংস্কৃতি শিক্ষাকে শূন্য বিন্দুতে পৌঁছে দিয়েছে, প্রতিটি পরিবারে আজকে হাহাকার। এই লকডাউন আর কোভিড-19 জরুরি অবস্থার জন্য আজকে বাংলার পঠন পাঠন শিখায় উঠেছে। লক্ষ লক্ষ বেকার, নেই চাকরি, নেই শিল্প, অথচ বিভিন্ন জায়গায় অনুদানের খাতা খুলে বসেছেন, ঋণ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে শান্তি নেই, বাংলাটাকে শেষ করার জায়গায় নিয়ে যাচ্ছে। মানুষ বুঝতে চাইছে না, মানুষকে বোঝাতে হবে আজকে যে রেশন পাচ্ছ সেও কেন্দ্র সরকারের অনুদান, সে মায়ের গর্ভে সন্তান আসছে তার অনুদান, মাতৃ সুরক্ষা যোজনা প্রকল্প কেন্দ্র সরকারের অনুদান, এসএসজি প্রকল্প কেন্দ্র সরকারের অনুদান, সামাজিক সুরক্ষা প্রকল্প কেন্দ্র সরকারের অনুদান, উজ্জ্বলা গ্যাস প্রকল্প মায়েদের জন্য কেন্দ্র সরকারের অনুদান, সমস্ত যোজনা কেন্দ্র সরকারের, বাংলার কোন যোজনা নেই। আয়ুষ্মান ভারত বাংলায় এখনো লাগু হতে দিচ্ছে না। কিসের ভয় মুখ্যমন্ত্রী? কেন ভয়? আজকে যারা বড় অসুখে ভুগছে, বাংলার আবার বৃদ্ধ বনিতা, তারা এই সুযোগটা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। কিষাণ সম্মান নিধি যোজনা পাশাপাশি সমস্ত রাজ্যে লাগু হয়ে গেছে, প্রতিটি কৃষককে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার কৃষক পাচ্ছে না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, অথচ বাংলার মুখ্যমন্ত্রী সব সময় বলেন আমি কৃষকের পাশে, অথচ কৃষকের ন্যায্য পাওনা কেন্দ্র সরকার অনুদান প্রকল্প করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেটা দিতে চাইছে না। অনেক নেতৃত্ব আছে, বললে শেষ হবে না, আমি কিছু আর দুটি কয়েক কথা বলে শেষ করব।
আপনারা জানেন একটা সময় পূর্ববঙ্গে উদ্বাস্ত হিন্দুরা ভারতবর্ষে কাতারে কাতারে এসেছিল বাংলা দেশ থেকে পশ্চিম বাংলাকে করিডোর করে এসেছিল। বকখালি, মুর্শিদাবাদ, লালগড়, কৃষ্ণনগর সহ কলকাতার শহরতলির সমস্ত অঞ্চলে ছেয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে একটা সময় উদ্বাস্তুরা এসেছিল। বাংলার উপকার, বাংলার বাদ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি লড়াই জারি করেছিলেন যে হিন্দুত্ব, এই হিন্দু উদ্বাস্তুদের আমাদের দিতে হবে নাগরিক অধিকার। সে সময়ের কংগ্রেস নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কোন রকম হেলদোল করেননি। এই লড়াইকে একটা জায়গায় মাত্রা দিয়েছিলেন। সঙ্গে ছিলেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি এবং তার সঙ্গে জড়িয়েছিলেন মতুয়া মহাসংঘ। মতুয়া মহাসংঘের মঞ্জুর ঠাকুর, শান্তনু ঠাকুর, সেই শান্তনু ঠাকুর আমাদের আজকের এমপি মমতা বড়া ঠাকুরকে হারিয়ে জিতে এসেছেন মানুষের রায়ে। তাহলে মতুয়া মহাসংঘ কি চাইছে? নাগরিকত্ব বিল, সঠিক বিল, যে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার, বাংলার জন্য নয় সারা ভারতবর্ষের উদ্বাস্তুদের জন্য লাগু হবে। কিন্তু যে কাল এসেছে, যে সে আমাদের এখানে মায়ের শ্লীলতাহানি করবে, এখানে আকাশে বাতাসে বারুদ ছড়াবে, এখানে বোমবাজি করবে, তাদের জন্য নাগরিকত্ব বিল হতে পারে না। অথচ ভোটের রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি উঠে পড়ে লেগেছিল যে দুষ্কৃতীদেরও দিতে হবে নাগরিকত্ব আইন। কিসের জন্য? ভোটের জন্য। ভোটের রাজনীতি করবেন, ভোট বাক্স লুট করবেন, মানুষের নাগরিক অধিকার লুট করবেন, মায়েদের শ্লীলতাহানি হবে, মায়েদের সম্মানহানি হবে। তার জন্য সে আইন নয়, সে আইন বাস্তব আইন যাদের দরকার, যারা আইন সূচিত ভাবে বাংলা তথা ভারতবর্ষে এসেছেন তাদের জন্য এই আইন। দুর্ভাগ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই লড়াই, তাকে প্রাণ দিতে হলো কাশ্মীরে গিয়ে। ভারতবর্ষে এই 100 মানুষ লড়াই করতেন নিচু তলার মানুষের জন্য। গরিবের হাহাকার তার কানে এসেছিল। তিনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, তাই তাকে প্রাণ দিতে হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরা পন্ডিতরা তখন বলেছিল একদিন এই মানুষটার হাত ধরে সারা ভারতবর্ষ নয় বিশ্বে জায়গা নেবে স্বল্প ভারতীয় দল বিজেপি অথবা ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি আজ ভারতবর্ষের একটা জায়গায় নেই, সারা বিশ্বের কোণে কোণে ছড়িয়ে গেছে একটি নাম, নরেন্দ্র মোদী। আপনারা জানেন এই উদ্বাস্তুকরণের লড়াইকে বাস্তব রূপ দিতে গিয়ে সেই সুযোগটা গ্রহণ করেছিলেন তদানীন্তন বামফ্রন্টের নেতা রাম চট্টোপাধ্যায় এবং অশোক ঘোষ। কংগ্রেস দিল না জায়গা উদ্বাস্তুদের। উড়িষ্যার মালকানগিরি পর্বত দণ্ডকারণ্যে গিয়ে বসবাস করলো বহু কষ্টে, আর সেই সুযোগটা দিল বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দুজন প্রতিনিধিকে পাঠালো উড়িষ্যা। তাহলে গিয়ে তাদের নেতাদের ফিস করে বলল, আমরা যদি ক্ষমতায় আসি পশ্চিম বাংলায় আপনাদের দেব বসতির অধিকার। আশায় বাঁধে চাষা, আশায় বুক বাঁধলো সবাই। 1970 দশকে যারা এসেছিল পশ্চিমবঙ্গে উদ্বাস্তুরা, সেই সময় কি করলো না, তারা 1970-এর পরে 77-এ যখন বামফ্রন্ট এলো, সে সময় কাতারে কাতারে তারা আসতে শুরু করলো। 1978-এ তারা প্রবেশ করলো পশ্চিম বাংলায়। 1978-এ প্রবেশ করার পরে 1979 সালে হঠাৎ করে তাদের চিন্তন ক্ষমতাকে পরিবর্তন করলো তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সর্বহারার নেতা। দুর্ভাগ্যের কথা, সুন্দরবন অঞ্চলের বরিশালীতে 1979 সালে যারা আছেন বুদ্ধিজীবী খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন, 1979 সালে ঠিক নেতাজি জন্ম জয়ন্তীর পরের দিন 23 জানুয়ারির পরের
বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষের কথা সঠিকভাবে চিন্তা করেছিলেন। সেই নেতাজি নগর নাম দেওয়ার জন্য 1979 সালের 24শে জানুয়ারি 144 ধারা জারি করে সারা মরিচাপিকে ঘিরে ধরে যারা পুলিশ প্রশাসন আছেন শুনে রাখুন, আপনাদের সহযোগী যারা যোদ্ধা ছিলেন প্রশাসনে, তারা তাদের ঘিরে ধরে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষকে ঘিরে ধরে সেখানে শয়ে শয়ে মহিলার শ্লীলতাহানি হয় 31শে জানুয়ারি এবং 4228 জন মানুষ প্রাণ দেয়। কেউ সাপ খায় মরিচাপির জলে দিয়ে প্রাণ দিয়ে দলিল সমাধি হয়। বামফ্রন্টের সর্বহারার নেতা এই উদ্বাস্তুদের কথা এইভাবে ভেবেছিল। বাংলার নেতা নেত্রী, আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভাবেননি যে বাংলার মানুষ তথা ভারতবর্ষের উদ্বাস্তু মানুষের জন্য নাগরিকত্ব আইন আসা উচিত। প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিলেন। সর্বসমন্বয়ে রাজ্যসভা লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব বিল, আর সেই বিল আজকে মানুষের মনে দাগ কেটেছে। মতুয়া মহাসংঘ হাত তুলে বলছে সাবাস নরেন্দ্র মোদী, সাবাস অমিত শাহজি, সাবাস, আপনার জন্য আজকে আমরা একটা অধিকার কায়েম করতে পেরেছি ভারতবর্ষের বুকে। আপনারা জানেন, বেশি সময় না নিয়ে আমরা নেতৃত্ব আছেন, বলবেন সময় হলে 1 ঘন্টা কেন 5 ঘন্টা বললেও বাংলার ইতিহাস শেষ হবে না। সেই জন্য বলবো, যে বোঝে সে বিজেপি কে খোঁজে, যে বোঝে সে বিজেএমটিইউসি কে খোঁজে, যে বিজেএমটিইউসি কে খোঁজে সে রয়, আর যে রয় সে সয়, আর যে সয় সেই দলের হবে একদিন জয়। ওরে তোরা যেটাই বলিস ভাই, আমার বিজেপি সরকার বাংলায় চায়। কৃষ্ণ রাজ মে মাখন মিলা, রাম রাজ মে ঘি, তৃণমূল রাজ মে চুল্লু মিলা, ঘুট ঘুট কে পি, আর বিজেপি রাজ মে খানা পানি রেশন মিলা, দেখ দেখ দেখি। সময় অনেক অতিবাহিত হয়ে যাবে, তাই আমি শেষে বলি আপনাদের একটা কথা। ওই নূতনের কেতন উড়ে, ওই নূতনের কেতন উড়ে, কেতন মানে পতাকা, শুনে রাখুন যারা তৃণমূলের নেতৃত্ব থেকেছেন। ওই নূতনের কেতন উড়ে আসছে কাল বৈশাখী ঝড়। ওরে তোরা গ্রামে গ্রামে শিরোমণি সহ বাড়ুয়ার প্রতিটা ঘরে ঘরে বিজেপি বিজেপি জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। এবার দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানিত হতে হবে তাদের সবার সমান। যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইয়েছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি তাদের বেশিছো ভালো? আপনার মুক্তির মাধ্যমে সর্বহারার নেতা, গরিবের নেতা, মানুষের পাশে দাঁড়িয়ে থাকার নেতা, পশ্চিম বাংলার নেতা মুকুল রায়, দিলীপ ঘোষ, শঙ্কর দাস সহ সমস্ত সংগঠন আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছে বিজেপি, আর বিজেপি প্রতিষ্ঠিত হবে পশ্চিম বাংলার প্রতিটি ঘরে ঘরে। তাই সবাইকে সমবেত উপস্থিত দোকানি ভাই সবাইদের উপস্থিত সমস্ত নেতৃত্বকে আমি আমার পক্ষ থেকে গরিব অভিনন্দন জানাই। আদাব, সালাম, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, শঙ্কর দাস জিন্দাবাদ। আমাদের রাজ্যের সভাপতি অশোক দাকে এই বক্তব্য রাখার জন্য যথেষ্ট ধন্যবাদ জানাই আমাদের বিজেপি পক্ষ থেকে এবং ভারতের জনতা মজদুর ট্রেড কাউন্সিলের পক্ষ থেকে এবং বিজেপি পক্ষ থেকে। এখন আমাদের বক্তব্য রাখবেন সহার নেত্রী কোহেলি দত্ত। কোহেলি দত্ত, মাননীয় কোহেলি দত্তকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের এখানে
বাঁচাও এই দাবিতে। আজকের এই দাবির প্রয়োজন হলো কেন? আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজত্বে গণতন্ত্র হত্যা হচ্ছে, শ্রমিকরা অবহেলিত অত্যাচারিত হচ্ছেন এবং বাংলার অবস্থা দিনে দিনে আরো ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই জন্যই আজকে আমাদের এই পথসভার প্রয়োজন হলো মানুষকে সঠিক পথে দিশা দেখানোর জন্য। আমরা দেখেছি যে মোদিজি, আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমাদের দেশের সুরক্ষা এবং গরিবের সম্মান যখন বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশের উন্নয়ন এবং পরিবর্তনে প্রত্যেকটি ভারতবাসী আশাবাদী হয়েছে এবং তারা প্রত্যেকে সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে। আজকে আমরা এই মোদিজির নেতৃত্বে দেখেছি যে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, জিএসটি, নোটবন্দি থেকে শুরু করে যে 370 ধারা বিলোপ হলো, 3 তালাকের রদ হলো, রাম মন্দিরের নির্মাণ হলো এবং যে সদ্য এই বিল, কৃষি বিলের যে পরিবর্তন হলো, এই প্রতিটি দৃঢ় পদক্ষেপ মানুষকে কিন্তু সঠিক পথে দিশা দেখাচ্ছে এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আমরা মোদিজির নেতৃত্বে এই যে ভারত, এই ভারত এক নতুন ভারত, এই ভারত এক প্রতিবাদী ভারত এবং এই ভারত এক আত্মনির্ভর ভারত। এই আত্মনির্ভর ভারত পারে দেশ বিদেশ, দেশ দেশান্তর এবং আকাশ থেকে মাটি সর্বত্র জয় জয়কার ঘোষণা করতে। দেশ গঠন, রাষ্ট্র গঠন এবং সমাজ গঠনের জন্য প্রকৃত সংগঠকের প্রয়োজন। সেই সংগঠক পারবে তার দেশকে, তার ধর্মকে রক্ষা করার জন্য আক্রমণ করতে, যুদ্ধ করতে এবং সেই আক্রমণ হবে বাঘের মতন আক্রমণ, যে আক্রমণে সামনে যে শত্রু থাকবে সেই শত্রু ভয়ে কাঁপতে থাকবে। আমরা স্বামীজি একবার বলেছিলেন যে গরুর কাছে যতই শক্ত সমর্থ হোক না কেন, তার কিন্তু উঠে দুটো সক্ষম ডানার প্রয়োজন। একটা ডানা যদি তার বিফল হয় তাহলে কিন্তু সে উঠে সেই স্বচ্ছন্দ বোধ করে না। এই সমাজের দুটো ডানা, একদিকে আছে নারী, একদিকে আছে পুরুষ, কিন্তু আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকের সমাজে আমরা দেখছি এই নারীরা কিন্তু অত্যাচারিত হচ্ছেন, এই অবহেলিত হচ্ছেন। তারা দিনের পর দিন যে ধর্ষণ তার শিকার হচ্ছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার পরিয়াছে নারী, অর্ধেক তার নয়। এই যে নারী, এই যে আমার মায়েরা 8 থেকে 80 পর্যন্ত প্রত্যেকেই কিন্তু অত্যাচারিত হচ্ছেন, প্রত্যেকেই কিন্তু নির্যাতিত হচ্ছেন। থানায় গেলে পুলিশ সেই নির্যাতিতা পরিবারকে বের করে দিচ্ছে, তাদের কেস নিচ্ছেন না। আর মাননীয় মুখ্যমন্ত্রী দিদি বলছেন যে মেয়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা নিজেদেরই করতে হবে। আর তার যে সমস্ত অপদার্থ পুলিশ প্রশাসন, তারা নীরব দর্শনের ভূমিকা গ্রহণ করবেন। আর আজকে যারা নির্যাতিত হচ্ছেন তাদের রেট মাত্র 2 লক্ষ টাকা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি তাদের রেট ঘোষণা করেছেন। অর্থাৎ এর দ্বারা বুঝতে পারা যায় যে দিদি যে গুন্ডা, যে লম্পট, যে তারা ধর্ষণ করছে তাদের গালে দুটো থাপ্পড় মারার পরিবর্তে তিনি তাদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছেন। আর এই প্রশ্রয়ে তারা এই দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন তারা কিন্তু ভয় পাচ্ছে না। তাদের ভয়ে, চোর গুন্ডা বদমাশদের ভয়ে পুলিশ কিন্তু আজকে টেবিলের তলায় মুখ লুকোচ্ছে। আজকে এই রাজ্যের ভবিষ্যৎ কোথায়? নারীদের ভবিষ্যৎ কোথায়? দিদি বলছেন যে শরীর থাকলে যেমন জ্বর হয়, বমি হয়, তেমনি আমার ভাইরাও নাকি ধর্ষণ করবেন। এ কথা দিদির মুখে মানায়? দিদি গণতন্ত্রের প্রতীক হয়ে তিনি কিন্তু গণতন্ত্রকে হত্যা করছেন, নারীদেরকে অপমান করছেন, নারীদেরকে সম্মান দেওয়ার পরিবর্তে তাদেরকে অপমান করছেন। দিদি আপনার রাজত্ব আছে, কিন্তু একদিন এই রাজত্ব কিন্তু চলে যাবে। এই অন্যায়, এই অত্যাচার আর বেশি দিন স্থায়ী নয়। তখন আমরা যারা এই প্রতিবাদ করছি অন্যায়ের, আপনি যদি বিপদে পড়েন তখন আপনার পাশে কেউ দাঁড়াবো, আমাদেরকে সাহায্যের প্রয়োজন হবে। দিদি এই কথাটা মন দিয়ে শুনুন। আজকে আমাদের দেশ সেই সাবিত্রী, সেই সীতামাতাকে, স্বামী রানী লক্ষ্মীবাইকে, তাদের আদর্শ এবং তাদের যে এগিয়ে যাওয়ার ক্ষমতা, তাদের আদর্শকে দেখেই কিন্তু আমরা
নিয়ে তাদের ভোটে তিনি জয় জয়কার করবেন। আজকে সারদা, নারদা, রোজভ্যালি এই সমস্ত সাধারণ মানুষের টাকা গেল কোথায় দিদি? সব টাকা আছে আপনার ওই টালির চালাতে, কালীঘাটে টালির চালাতে, ওই সমস্ত টাকা সব আসবে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসবে, তখন আপনার ওই টালির চালাতে টালি খুলে ওইখান থেকে টাকা আনা হবে এবং সাধারণ মানুষকে সেই টাকা দেওয়া হবে। আজকে আমরা যে সভা করছি বিজেএমটিউসি, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল, এই বিজেএমটিউসি এবং বিজেপি ওতপ্রোতভাবে জড়িত একটা দলকে কেন্দ্র করে একটা শ্রমিক সংগঠন গড়ে ওঠে এবং এই শ্রমিক সংগঠন একটা দলের উপর নির্ভর করে। শ্রমিক সংগঠন ছাড়া কিন্তু একটা দলের অস্তিত্ব হতে পারে না। আজকে সমাজে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই কিন্তু 80%, 85% তাদের ভোটেই কিন্তু আজকে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার আগে তারা অনেক কথা বলেন, সাধারণ মানুষের তারা মূল্যায়ন করবেন, সাধারণ মানুষকে মৌলিক অধিকার দেবেন, তাদের সামাজিক সুরক্ষা দিয়ে দিবেন, কিন্তু যখনই ক্ষমতায় এলেন তখন তাদের সেই মৌলিক কর্তব্য, দায়িত্ব, কর্তব্য সবই ভুলে যান। আজকের সেই সাধারণ মানুষরা অবহেলিত, অত্যাচারিত হচ্ছে, তারাই আজকে এই সমাজের বিকাশ করছে, তারাই কিন্তু নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। আজকে যদি তারা অত্যাচারিত, অবহেলিত হয় তাহলে কিন্তু দিদি আপনাকে ছেড়ে কথা বলবে না। আজকে আমরা পেয়েছি নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান, এবং আমরা আজকে বিজেপি এবং বিজেএমটিউসি আগামী যে বিধানসভার ভোট 2021-এ আসতে চলেছে তার হাত শক্ত করতে এবং আমরা সবাই এই বিজেএমটিউসিতে বা বিজেপিতে আপনারা দলে দলে যোগদান করব। আমাদের এই মঞ্চে উপস্থিত আছে রাজ্য সহসভাপতি বিজেএমটিউসির মাননীয় শঙ্কর দাস মহাশয়, এছাড়া জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত আছেন এই অঞ্চলের মা বোনেরা, দাদারা, সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। হ্যালো হ্যালো শহর নেত্রী কুহেরি দত্তকে আমাদের বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ জানাই। এরপর আমাদের বিজেপি এবং বিজেএমটিউসি পক্ষ থেকে 5 নম্বর তৃণমূলী অঞ্চলের বারুয়া গ্রামের 1 নম্বর বুথের নেত্রী রুম্পা দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি বিজেপি কার্যকর্তাদের বড়দের প্রণাম, ছোটদের অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিছু বক্তব্য রাখছি। আমি নারী সংগঠন করেছি, যা পরিস্থিতি দেখছি নারী সংগঠন না করলে চলছিলই না। নারীরা নির্যাতিত হচ্ছে, নারীরা ধর্ষণ হচ্ছে, তিনি তো দিনের পর দিন ধর্ষণ 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 চালিয়েই যাচ্ছে, তার আর শেষ আর হচ্ছে না। নারীরা এতভাবে অত্যাচারিত হচ্ছে ঘরে, সে বলার কথা নয়। আমরা দিদিকে দেখেই ভেবেছিলাম চলো আজ দিদি আমাদের এসেছে, আমাদের নারীরা কিছু সুরক্ষিত হবে, কিছু পাবে না। সেই তো গড়াই বুড়েই বালি, তা তো হলোই না। দিদি সেই নারী দিয়ে নিয়ে খেলছে, বলছে যদি বিবাহিত মেয়েরা ধর্ষণ হয় তাদের 20,000 টাকা দেওয়া হবে, যদি অবিবাহিত মেয়ে ধর্ষণ হয় তাহলে 25,000 টাকা দেওয়া হবে, এবং যারা ধর্ষণ হয়ে গেছে তাদের বাড়িতে 50,000 টাকা দেওয়া হবে। আমাদের নারীদের কি সুরক্ষা দিয়েছেন, কি করেছেন দিদি? আজ এই 10 বছরে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছেন, বেকারত্ব বাড়িয়ে দিয়েছেন। আর দিনের পর দিন নারী শুধু ধর্ষণ ধর্ষণ হয়ে গেছে। অন্য জেলায় ধর্ষণ হলে তিনি নাম করাচ্ছেন, আমাদের পশ্চিম বাংলায় এত নারী ধর্ষণ হচ্ছেন, কিন্তু সেই দিকে তার মাথা ব্যথা নেই, সেই দিকে তার কোনো কিছু নেই। এবং এই যে আমদানের টাকা, এই তৃণমূলের কার্যকর্তাদের আমফানের টাকা তারা এমন ভাবে মারছে, তাদের বোঝাচ্ছে 20,000 টাকা দিয়েছে আমাদের মোদী সরকার, তাদের 5,000 টাকা করে দিচ্ছে, বলছে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা দিয়েছি, কারো কে অ্যাকাউন্ট থেকে দেবে? আজকালে কে
কেউ কাউকে দেবে না। 5 টাকা দিচ্ছে না, তারা তাদের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা নিয়েছে। এইসব গরিব মানুষদের বোঝাচ্ছে মূর্খ হয়ে গেছে কি দিদি? দিদি মূর্খ পায়নি, তার ভাইরাও সেইভাবে বুঝিয়ে যাচ্ছে। না, তোমরা বোঝো, আমাদের আর বুঝিও না। এই বাড়ির টাকা এসে বাড়ির টাকা তারা দিচ্ছে না। কাদের দিচ্ছে? যাদের বাড়ি আছে তাদের দিচ্ছে, যাদের পাকা বাড়ি আছে তাদের দিচ্ছে। গরিব মানুষের টাকা নেই, গরিব মানুষের কাছে দিদি নেই। ভোট যখন হবে দিদি তখন বলবেন আমি আছি, কিন্তু দিদি তাদের পাশে নেই। গরিব মানুষদের কাছে ভোট নিয়ে তাদেরই লাঠি মারে লাস্টে। কিন্তু আজ তারা অসহায়, তারা পথে বেরিয়েছে, কিন্তু তারা কি করছে? সমস্ত টাকা লুটপাট করে গরিব মানুষের কিন্তু দেখছে না। গরিব মানুষ অসহায়, তারা রাস্তায় বেরিয়ে গেছে আর শুধু দিদির জন্য। আর দিদির দাদারা তাদের আজ নয় কাল, কাল নয় পরশু এইভাবে ঘুরিয়েই চলেছে। আজ আমরা স্বসহায়তার দল করি, স্বসহায়তার দলে যে জবটা হয়েছে সবার পানি কেন পাবে না? তোমরা তোমাদের বাড়ি থেকে দিচ্ছ, তোমরা তোমাদের বাড়ি থেকে তো দিচ্ছ না। দু একটা দলকে দেওয়া হচ্ছে, বাকি দলকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? আজ আমাদের বিজেপি সরকার আসছে, আমরা সুদে আসলে নিয়ে দেখে নেবো ওইসব টাকা তোমরা কোথায় রেখেছো, কেন দিচ্ছ না? তোমরা তো তোমাদের বাড়ি থেকে দিচ্ছ না। জিরো ব্যালেন্সের হয়ে টাকা ঢুকছে না, যদিও টাকা ঢুকেছে সেই তারা ভুল বুঝাচ্ছে জিরো ব্যালেন্সের হয়ে টাকা নেই। মোদী সরকার টাকা ঢুকিয়েছে, বলছে না টাকা নেই। সেইখানেও সেই লড়াই করে গরিব মানুষ টাকা আদায় করছে। এগুলো কি চলছে? তারা কেন দেখছে না? আজ তাদেরই তো ভোট দিয়ে জিতিয়েছে গরিব মানুষ, কেন তাদের দেখছে না? কেন এইভাবে টাকা সব ছয় করছে? আর তাই বলছি এখনো শুধরানোর সময় আছে, আপনারা শুধরে যান। এরপরে কিন্তু পাল্টা জবাব হবেই হবে। এর বিজেপি সরকার আসছে, মোদী সরকার প্রত্যেকটা মাকে মাতৃশ্রেণী দেখে, মেয়েকে মাতৃশ্রেণী দেখে। সে মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। তাই নারীদের বলছি, নারী সংগঠন করছি, আপনারা এসে দলে দলে যোগ দিন। সমস্ত কিছু আপনারা নিজেরাই পাবেন, নিজেদের ন্যায্য অধিকার নিজেরা আদায় করে নেবেন। দরকার নেই ওদের পায়ে ধরার, দরকার নেই। অনলাইনে সবকিছু চলছে, আপনারা সব শিখে যাবেন। এখন অনলাইনের মাধ্যমে সবকিছু হয়েছে। আজ কৃষি বিল নিয়ে তারা শুধু বিরোধ ছাড়া তারা কিচ্ছু জানে না। কিষাণ বিলের নিয়েও বিরোধ। তারা কি বুঝে দেখেছে আজ কিষাণ বিল পাস করেছে কৃষকদের কত সুবিধা হয়েছে? কৃষকদের 5 টাকা কিলো তারা সেখানে কিনতো, আমরা 40 টাকায় বাজার থেকে সেই ফসল কিনতাম। 35 টাকা তাদের পকেটে ঢুকত। কৃষকরা এখনো বোঝে না। তার কৃষকদের বলছি আপনাদের যা করেছে মোদী সরকার ভালোই করেছে। মোদী সরকার দেশের কথা ভাবছে, জনগণের কথা ভাবছে। আজ লাদাখে যেই যুদ্ধ মোদী সরকারের জন্য এখানে স্থগিত আছে, নালে শয়ে মানুষ, শয়ে কারো ভাই, কারো হাজবেন্ড, কারো বাড়ির ছেলে দেশের লাশ হয়ে যেত। শুধু মোদী সরকারের জন্য লাদাখের যুদ্ধ বন্ধ আছে, নালে আজ ওই যুদ্ধ থামাতো না। দিদি আমাদের কি করছে? দুষ্কৃতি তৈরি করছে, আমাদের পশ্চিমবাংলায় দুষ্কৃতিতে ভরিয়ে দিচ্ছে। যেখানে মোদী সরকার আটকে রেখেছে, ভারতে আসতে দিচ্ছে না জঙ্গিদের, দিদি সেইখানে এখানে দুষ্কৃতি উগ্রবাদী তৈরি করছে। তাহলে আমরা দিদিকে আনতে পারি? কখনো না। এই দিদির বয়স হয়েছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চলবে না। বয়স হয়েছে, আপনি রান্না করতে খুব ভালোবাসেন, আপনি রাঁধুন বাড়ুন, আপনি ঘরে থাকুন। দিদির দাদা ভাইদেরও বলছি আপনাদের হয়েছে, গরিব মানুষদের অনেক মেনে নিয়েছেন, আর নয়, আর চলবে না। গরিব মানুষদের আর ভুল বোঝাতে পারবেন না। আপনারাও ঘরে থাকুন, আপনাদেরও আর বেশি কাজ দেখাতে হবে না। বিজেপি সরকার আসছে, তখন আমরা কিন্তু সুদে আসলে এইসব কাজ বুঝে নেব। তাই বলছি এখনো সময় আছে। মোদীজির টাকা এইভাবে আপনারা মারবেন না। গরিব দুঃখীকে দেখুন, গরিবের পাশে দাঁড়ান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো রুম্পা দাস 5 নম্বর শিরোমণি অঞ্চলে বারুয়া গ্রামে
উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিজেএসটিসি ট্রেড ইউনিয়নের রাজ্য প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর দাস মহাশয়, উপস্থিত আছেন জেলা অন্যান্য নেতৃত্ব। আগে সকলের পূর্ব পরিচয় হয়েছে, সময় বিশেষ ব্যতীত করতে চাই না, তাই আমি সংক্ষিপ্তভাবে পরিচয়টা সম্বোধনা জানিয়ে শুরু করতে চাই। আকাশের মুখ ভার, আমাদের সময় অতিক্রান্ত হয়েছে, যথাসময়ে শুরু করতে পারি। উপস্থিত আছেন বিজেএনটিসি মহিলা নেতৃত্ব মহাশয়ারা, উপস্থিত আছেন জেলা অন্যান্য নেতৃত্ব, উপস্থিত আছেন আমাদের এই এলাকায় আজকে যে পথসভা বিজেএনটিসি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে পদক্ষেপ করেছেন মাননীয় ফকুল্লা, ওনাদের সহ সকলকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে জানাই এই এলাকার যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, সমস্ত পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তাদেরকে আমি জানাই আমার সশস্ত্র প্রণাম, এবং এই এলাকায় যে সমস্ত স্নেহভাজনরা আছেন তাদেরকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সম্প্রদায়কে সালাম আদাব এবং আদিবাসী অনুন্নত সমাজ সংখ্যালঘু সম্প্রদায়কে জানাই মানদান সোহাগ তুলে। এই বলে আমি দু চার কথা বলতে চাইছি। আজকে ভারতীয় জনতা পার্টি যে কেরানি চৌটি চকে বারোয়ার এলাকাতে যে পথসভার আয়োজন করেছে, তার উদ্দেশ্য কি বা পথসভা করার প্রয়োজনীয়তা কি বা কেন করা হয়েছে, সেই বিষয়ের উপরে দু চার কথা বলতে চাই। আপনারা জানেন বিগত 34 বছরের অপশাসন মানুষ অতিষ্ঠ হয়েছিল। সেই অতিষ্ঠ হয়ে মানুষ সেই 34 বছরের সরকারটাকে ছুড়ে ফেলেছিল তাদের উপকর্মের জন্য। ঠিক সেই সময় মানুষ গর্জে উঠছিল, বাম কংগ্রেস সিপিএম সমস্ত সম্প্রদায় মানুষ চেয়েছিল শান্তি। তাই মানুষ কি পেল? তারা ভুল করে বসেছে, রঘু ডাকাতকে বাদ দিয়ে কালু ডাকাতকে বসিয়ে ফেলেছে বর্তমান যে সরকারটা। এই সরকারটা হচ্ছে প্রধান, সেই প্রধান এই সরকারটা যে চলছে, যে পার্টির নেতৃত্বে চলছে, সেই দলটার একটা মাত্র খুঁটি, একটা মাত্র পোস্ট, আর বাকি সবাই ল্যাম্পপোস্ট। এই দলের এই বাকি সবাই ল্যাম্পপোস্ট। এটা শুনে রাখুন। আজ বিজেপি করবেন কেন? পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত বিজেপি ছিল না। আজকে বিজেপি, আজকে মানুষ বলছে, পাড়ায় পাড়ায় বলছে, গ্রামে গঞ্জে বলছে, চকে চকে বলছে এই সরকারটাকে তুলে ফেলতে হবে। তার কারণ এই সরকার যে প্রধান তিনি আর কেউ নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি বর্তমানে স্টিকার বিবিতে পরিণত হয়েছে। কেন স্টিকার বিবিতে পরিণত হয়েছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আপনারা শুনেছেন, আপনারা প্রত্যেকটি বাড়িতে আজকের দিনে দূরদর্শন আছে এবং প্রত্যেকটি যুব সমাজের কাছে অ্যান্ড্রয়েড হাতে হাতে ঘুরছে। আপনারা বুঝতে পারছেন, শুধু ভারতের প্রধানমন্ত্রী নয়, আজকে ওই চাওয়ালা প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। এবং ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী কোন বিগত দিনের কোন প্রধানমন্ত্রী কুর্সিতে বসে তার সাফল্য লাভ করতে পারেনি, প্রশংসা লাভ করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি তার প্রশংসা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আর এইখানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সব সময় বিরোধিতা কি করতে হয় সেটাই জানেন, কুৎসা কি করতে হয় সেটাই জানেন। আজকে আপনারা জানেন গতকাল গর্বে কত ধর্ষণ হয়েছে, এইরকম ধর্ষণ চলছে গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে ধর্ষণ চলছে, আর তার ধর্ষণের বলছে ভুল করে দেওয়া হয়েছে। এই সমস্ত এইভাবে তিনি প্রত্যেকটা বিষয় লেভেল চেঞ্জ
জনতা পার্টির যিনি প্রধানমন্ত্রী, বিজেপির যিনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি 136টা প্রকল্প মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য ঘোষণা করেছে। আর এই দিদি সেই ঘোষণাগুলোকে প্রত্যেকটা স্টিকার চেঞ্জ করছে, লেভেল চেঞ্জ করছে। আপনারা দেখেছেন, মিডিয়াতেও দেখেছেন, আপনারা খবর দেখেছেন, আমরা অ্যান্ড্রয়েডে দেখেছেন যে প্রত্যেকটা পোস্ট পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। সেই পোস্টে লিখে দেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা পৌঁছে দিয়ে বাংলা আবাস যোজনা। আজকে আপনারা জানেন যে 136টা প্রকল্প যদি বলতে হয় আমাদের সকাল সন্ধ্যা থেকে সকাল হয়ে যাবে। তাই আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যে আজকে যে কন্যাশ্রী যোজনা চলছে সেটা হচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনার টাকাকে নিয়ে তিনি কন্যাশ্রী করেছেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা করেছেন। আজকের দিনে যে ডিজিটাল ব্যবস্থা চলেছে, ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা, ভ্রূণ নির্ণয় করে মায়ের কন্যা সন্তান থাকলে সেই সন্তানটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সেই জন্য কেন্দ্র সরকার বললেন না, প্রধানমন্ত্রী বললেন এই ভ্রূণ নষ্ট হয়ে গেলে একদিন নারী সংখ্যা, মহিলার সংখ্যা কমে যাবে। তাই আজ আপনারা বাড়িতে গিয়ে দেখবেন 2-4টা ভোটার লিস্ট তালিকা দেখবেন যে সেই ভোটার লিস্টে মহিলা সংখ্যা কমে গেছে, পুরুষ সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি 10টা বুথের ভোটার তালিকা দেখেন তাতে 7টাতে পাবেন মহিলা সংখ্যা কম, আর 3টাতে পাবেন পুরুষ সংখ্যা কম। এই জায়গাতে দামোদর দাস মোদী বললেন যে এই জন্য করতে হবে। তাই তিনি, আপনারা জানেন, স্বচ্ছ ভারতের ডাক দিয়েছেন আর ডিজিটাল ইন্ডিয়ার ডাক দিয়েছেন। এই দিদির যে চামচেরা আছে, চেলা চামুন্ডারা আছে, তাদের যে পেট ভরানোর জন্য, তাদের ভুরি ভোজের জন্য এই সমস্ত প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। আগে আমার দাদা ভুলে গেছেন যে কৃষকদের যে সহায়তা, সে টাকাটা থেকেও বঞ্চিত করা হয়েছে। চিকিৎসা বীমার যে অর্থ, তাতেও বঞ্চিত করা হয়েছে। তিনি পরক্ষণে বলেছেন আমি লাগিয়ে করতে পারি, টাকাটা আমাকে দাও, তাহলে তো আমার যারা কার্যকর্তা আছে তাদের চুরি করতে হবে, তাদের দোতলার উপর 3তলা করতে হবে, যারা 3তলা করেছে 4তলা করতে হবে। সেই জন্য তিনি বললেন আমি লাগিয়ে করতে পারি, আমাকে টাকা দিতে হবে। তাই ভারত সরকার বললেন, চিন্তা ভাবনা করেছিলেন যে প্রত্যেকটি মানুষ যাতে প্রত্যেকের কাছে এই অর্থ পৌঁছায় তার সুব্যবস্থা করেছেন। 136টা প্রকল্প যে ঘোষণা করেছেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি পড়াও যোজনা, কিষাণ কল্যাণ যোজনা, এইরকম ভাবে উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, এইরকম 136টা প্রকল্প যদি বলতে হয় তাহলে সকাল হয়ে যাবে। আর আপনাদের কাছে বিশেষভাবে ভারতীয় জনতা পার্টিটাকে জানানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। তার কারণ আগামী দিন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসছে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর সর্ববৃহত্তম দল। আর এখানে যেমন করে আটকে রাখবো, আপনারা দেখেছেন এই দিদির চামচেরা নয়, এখন দিদি লাগিয়ে দিয়েছে প্রশাসন কর্তাদেরকে। আর প্রশাসনিক ভবনগুলো এখন পার্টি অফিসে ভবন পরিণত হয়েছে, পঞ্চায়েত অফিসগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। পঞ্চায়েত অফিস সরকারি কর্মচারীরা এখন দলদাসে পরিণত হয়েছে। তাই ঝড় যখন আসবে, যত দলদাস আসলে রাখুক, যত ব্যারিকেড তৈরি করুক, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এটাকে মোকাবেলা করতে জানে। আর সেই মোকাবেলার জন্য এই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠন ওতপ্রোত ভাবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় অহরহ কাজ করে চলেছে। তাই যে সমস্ত প্রকল্প তিনি লেভেল চেঞ্জ করছেন আর স্টিকার মেরে নিজের বলে চালাচ্ছেন, আজকে আপনারা যেটা জানেন না সেটা একটু জানার প্রয়োজন হয়ে পড়েছে। সেটা বিশেষ করে জানবেন কেন ভারতীয় জনতা পার্টি করবেন। নরেন্দ্র দাস মোদী স্বচ্ছ ভারতের ডাক দিয়েছে। স্বচ্ছ ভারতে কি হয়েছে, স্বচ্ছ ভারতের উপকারিতা আমরা কি পেয়েছি, বন্ধু সাথী হাত দিয়ে বলুন, নিজে বিচার করে বলুন, নিজে বিবেচনা করে বলুন। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের প্রধানমন্ত্রী, আমাদের মহান নেতা, আমাদের মহান প্রধানমন্ত্রী। তিনি স্বচ্ছ ভারতের ডাক দিলেন। স্বচ্ছ ভারতের ডাক দিলে মুখে বললেই হবে না, একটা অনুষ্ঠান করতে গেলে, একটা আপনার বাড়িতে বিয়ে বাড়ি হলে সেই জন্য তার সমস্ত পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন।
স্বচ্ছ ভারত মুখে বললে হবে না, পরিকল্পনা গ্রহণ করলেন। পরিকল্পনা কি গ্রহণ করলেন? যে প্রতিটি বাড়িতে শৌচালয় দিতে হবে। বাইরে শৌচ করলে, যত্রতত্র শৌচ করলে রোগ হবে, পোকামাকড় ছড়াবে এবং রোগ ছড়াবে। সেই জন্য বাড়িতে শৌচালয় দিতে হবে। এই পরিকল্পনা গ্রহণ করলেন। আজকের দিনে আপনারা হাতিয়ে দেখুন, বুকে হাতিয়ে দেখুন, আর দেখুন যে গ্রামে গঞ্জে যে সমস্ত খাল পাড় ছিল, পুকুর পাড় ছিল, সেই জায়গায় 5 বছর আগে যে অবস্থা ছিল, বর্তমান সেই অবস্থা কোন জায়গায় গেছে। শুধু তাই নয়, এই যে জনসংখ্যা বৃদ্ধি, বিপুল ভারতবর্ষের জনসংখ্যা, এই জনসংখ্যার বৃদ্ধির কারণে একটা প্রাপ্তবয়স্ক মহিলা, একটা প্রাপ্তবয়স্ক পুরুষ দিনের আলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে আর শৌচ করতে যেতে পারে না। সেই শৌচ করতে যেতে পারে না, সেই শৌচটাকে সারাদিন তার শরীরের মধ্যে চেপে রাখতে হয়। আবার যখন আধার নেমে আসে, আধার নামার পর শৌচ করতে যায়, তাহলে একটা মা, একটা যদি পুরুষ এই শৌচটাকে সারাদিন চেপে রাখে, তাহলে এই শরীর মধ্যে শৌচ চেপে রাখলে কখনো সেই মা বা বোন বা পুরুষ মানুষটি, প্রাপ্তবয়স্ক মানুষটি কখনো সুস্থ থাকতে পারে না। আর এই প্রাপ্তবয়স্ক মায়েদের যদি অসুস্থ হয়, তাহলে প্রজন্ম অসুস্থ হবে। প্রজন্ম যদি অসুস্থ হয়, ভারত স্বচ্ছ হবে না, ভারত অসুস্থ হবে। তাই তিনি বললেন বাড়ি বাড়ি শৌচালয় দিতে হবে। তারপর তিনি বললেন উজ্জ্বলা যোজনা গ্যাস প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করলেন। আর দিদির এই চেড়িরা তাতেও ভাগ বসিয়ে দিলেন। কোথাও 2000, কোথাও 1000, কোথাও 500, যেটা বিনা পয়সায় দিয়েছে অনেকেই পেয়েছেন, সেইটাই তারা ভাগ বসে দিয়েছে। সেই উজ্জ্বলা যোজনা গ্যাস কেন দিতে হবে? বললেন একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি সারাদিনে 500 বিড়ি সিগারেট খায় বা 500 বিড়ি সিগারেট খায়, আর একবেলা একটা মা রান্না করলে, উনুন ফুঁকে রান্না করলে তার দেহে 500 থেকে 600 বিড়ি সিগারেটের নিকোটিনটা শরীরে যায়। আর ওই নিকোটিনটা যদি শরীরে যায়, 3 বেলা রান্না করলে তার 1000-1200 বিড়ি সিগারেটের ধোঁয়ার নিকোটিন যায়। বলল, সেই জন্য তিনি বললেন বাড়ি বাড়ি গ্যাস দিতে হবে। তার ওই নিকোটিন গেলে মা কখনো অসুস্থ হতে পারে না। মা যদি অসুস্থ হয়, তার সন্তান কখনো অসুস্থ হতে পারে না। সন্তান যদি অসুস্থ হয়, তাহলে প্রজন্ম কখনো সুস্থ হতে পারে না। প্রজন্ম অসুস্থ হলে ভারত কখনো সুস্থ হতে পারবে না। বাড়ি বাড়ি গ্যাস, উজ্জ্বলা যোজনা গ্যাস বিনা পয়সায় বরাদ্দ করলেন। তারপর তিনি বললেন গ্রাম বাংলায় যে ঢালাই রাস্তা দেখছেন, ঢালাই রাস্তা আপনার বাড়ির সামনে আছে, আপনাদের প্রতি বাড়ির সামনে আছে। এই ঢালাই রাস্তা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য করলেন। কেন করলেন? একজন যদি 10 কিলোমিটার দূরে তার পুকুরের উৎপাদিত মাছটা, জমির ফসলটা তোলে, বাজারজাত করতে অসুবিধা হবে। তাই হলো যোগাযোগ ব্যবস্থা যদি স্বচ্ছ দ্রুত করা যায়, তাহলে ভারত দ্রুত এগিয়ে যাবে। তাই বললো 2022 সালের মধ্যে এই স্বচ্ছ ভারত রূপায়ণ করতে হবে। আর প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামে, গলিতে কংক্রিটের রাস্তা করতে হবে। তারপর তিনি বললেন স্বচ্ছ ভারত রূপায়ণ করতে হলে শুধু এই হবে না, আরো অনেক কিছু করতে হবে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে হবে, আদান প্রদান করতে, ভাবের আদান প্রদান ঘটিয়ে মানুষের সঙ্গে মানুষের সমন্বয় করতে হবে। আর এখানে আপনারা দেখছেন, যদি একজন ধর্ষণ করে ভুল করে ফেলেছে, আর একজন যদি ধর্ষিতা হন, বলছে ও নাবালিকা। এই দিয়ে দিদি চালিয়ে যাচ্ছেন। আর দিদি যাচ্ছেন কেন্দ্রের প্রকল্পগুলো আমাকে দিয়ে দিন। আর দিদি এখন স্টিকার দিদিতে পরিণত হয়েছেন। আর দিদি এখন চোরশ্রী প্রকল্প চালিয়ে যাচ্ছেন। এই যে আপনারা জানেন, সমস্ত সি প্রকল্প, সি বৃদ্ধি করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন চোরশ্রী প্রকল্প, আমফান চোর, রেশন চোর, আবাস যোজনা চোর, এইরকম সমস্ত প্রকল্পের এই ক্যাডার গুলো চুরি করছে, 2 তলার উপর 3 তলা করছে, 4 তলা করছে। আর প্রকৃত মানুষ যারা প্রাপ্য, সেই প্রাপকরা বঞ্চিত হচ্ছে। তাই আমি বলেছিলাম, আমি অনেককেই বলেছিলাম, ভাই কেন্দ্র সরকার
আপনি গরিব মানুষ, আপনি মেহনতি মানুষ, আপনি খেটে খান, আপনি প্রতিবাদ করুন। সেই প্রতিবাদ যেদিন ঝড়টা উঠবে সেদিন এইসব অপকর্মের দল এদেরকে শাস্তি করা দিয়ে যাবে। আজকে আপনারা জানেন যে একজন শ্রমিক সম্প্রদায়ের জন্য জব কার্ড করা হয়েছে, এই টাকা লুট হতো, আত্মসাৎ হতো বলে মোদীজি বললেন না, এটা ডাইরেক্ট যে প্রাপক, যে মজুর, যে শ্রমিক তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর এই দিদির আশীর্বাদ ধন্য চোরগুলো, এই আশীর্বাদ ধন্য চোরগুলো 5 দিনের কাজ করিয়ে 25 দিনের টাকা নিচ্ছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে তার ব্যাংকের দুয়ারে গিয়ে বসে আছে হাত পেতে ঝুলি পেতে। আর তাই বলেছিলাম, আমি কয়েকজনকে বলার পর বলেছিলাম, বলছে যা পাচ্ছি তাই দাম। এই যে চোরকে আপনারা যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকছে 20,000 দিয়ে দিতে হবে, 25,000 দিয়ে দিতে হবে, 15,000 দিয়ে দিতে হবে। সকালে মারুন গালের চর বলুন আমার দরকার নেই। প্রধানমন্ত্রী 2022 সালে যে সংকল্প নিয়েছে বাড়ি প্রত্যেককে পাকা বাড়ি দেবে, সে বাড়ি দেবেই। এবং সেই বাড়ি পেতে হলে বললে তো হবে না প্রধানমন্ত্রী দিল্লি থেকে এসে আপনার বাড়িটা বানিয়ে দিতে যাবে না। এই সরকারটাকে তুলে ফেলে দিয়ে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই 36 প্রকল্প, আপনি 136টা প্রকল্প আপনাকে জানতে হবে। আর এই সব চোরেদের যে দিদির ভাইরা আছে তাদের মুখে থাপ্পড় মারতে হবে, এদিকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করতে হবে। এবং আগামী 21 সালের বিধানসভার জন্য বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে এবার ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আনো, পদ্মফুলকে আনতে হবে। এই সংকল্প নিয়ে এগিয়ে আসতে হবে সবাইকে। আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিম বাংলায় স্থাপন করার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যালো 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 লালমনি জেলা প্রেসিডেন্ট পবিত্র মান্নাকে এই বক্তব্য রাখার জন্য যথেষ্ট ধন্যবাদ জানাই। এরপর আমাদের বিজেপি, বিজেপি ভারতীয় ইউনিয়ন কাউন্সিল পক্ষ থেকে এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সহসভাপতি শঙ্কর দাস মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা দীর্ঘক্ষণ এখানে এই পথসভায় শুনছি বা বসে আছি, উপস্থিত আছি। আমরা সবাইকে একবার বলবো, সবাই মিলে আমরা একসাথে বলি ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 শ্রমিক সংগঠন বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, আজকে এই কেরানীচটি বাড়ুয়ায় আমরা যে পথসভা করছি বিজেপির পক্ষ থেকে, বিজেপির শ্রমিক সংগঠন, এই পথসভার যে মূল আজকে আমাদের যে ভাবনা, যে বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, শ্রমিক বাঁচাও, শ্রমিক বাঁচাও, এই দাবিতে আজকে আমরা এখানে পথসভা করছি। এবং এই পথসভায় আজকে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের কিছু বক্তব্য উপস্থাপিত করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই পথসভা যে আয়োজন করেছে আমাদের এখানকার এই বাড়ুয়া গ্রামের সভানেত্রী আমাদের রুম্পা দাস, রুম্পাদি, এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি খোকন ধল এবং সীমা মণ্ডল, এদের নেতৃত্বে আজকে এখানে এই পথসভার আয়োজন করা হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অশোক দে, উপস্থিত আছেন আমাদের শালবনী পাশের মণ্ডল বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য
এবং বিএনপিউসি জেলা কমিটির সদস্য প্রদীপ মান্না, উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর নগরে 25টি ওয়ার্ডের যে মন্ডল, সেই মন্ডলের সভানেত্রী কুয়েলি দত্ত, উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য সীমা মন্ডল এবং 25 নম্বর ওয়ার্ডের আমাদের গৌর রানা সভাপতি এবং সমস্ত কার্যকর্তাগণ এবং আমাদের খোকন দল, যে খোকন দল আজকে এই অনুষ্ঠানের পথসভার উদ্বোধন করেছেন, তাকে বিশেষ করে আমি অভিবাদন জানাবো এই কারণে যে আমাদের বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো প্রতিনিয়ত এই ক্যাডার নিযোগীতে তিনি উপস্থাপিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনধন যোজনা প্রকল্প এনেছেন। এই কেরানীচটি বাড়ুয়ার ম্যাক্সিমাম বাড়িতে মায়েদেরকে বা আমার ভাইদেরকে এই যোজনার প্রকল্পে আওতায় খোকন দলের নেতৃত্বে হয়েছে। খোকন দলের নেতৃত্বে হয়েছে সমদ্বীপী মানধন যোজনার প্রকল্পগুলো, যেগুলো প্রকৃতপক্ষে গরিব খেটে খাওয়া মানুষের প্রয়োজন, সেই কাজ খোকন দলের নেতৃত্বে হয়েছে এবং মানুষের কথা বিভিন্ন সময় তুলে ধরে এবং প্রতিনিয়ত সে সূচনা দেয়। শঙ্করদা আসুন, এখানে টোটো চালাতে দিচ্ছে না, টোটো অ্যারেস্ট করে নিচ্ছে, গরিব মানুষের প্রকল্প হচ্ছে না। তাই তার এই যে উৎসাহ, তার এই যে গরিব মানুষের প্রতি ভাবনা এবং তার এই যে উদ্দীপনা, এই জন্য আমি খোকন দলকে বিশেষ করে অভিবাদন জানাবো। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে সর্বসাধারণের কাছে আমরা দাবি জানাতে চাই, আজকে আমাদের বক্তব্য উপস্থাপিত করতে যাই এই মর্মে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায়, আজকে বাংলার গণতন্ত্র কোথায়, আজকে বাংলার উন্নয়ন কোথায়, আজকে আমাদের যারা শ্রমিক আছি তারা সেই শ্রমিকের মর্যাদা কোথায়, তার অধিকার কোথায়, সেই অধিকারকে হরণ করছে, এই শ্রমিকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শ্রমিকদের জন্য যে সরকার ক্ষমতায় আসে, যে শ্রমিকদের জন্য রাজনৈতিক নেতারা গলায় উত্তরি পরিয়ে এসি গাড়িতে ঘুরে বেড়ায়, ভাতা নেয়, তার জীবন স্বচ্ছভাবে চলে, সেই শ্রমিক কারা? সেই শ্রমিক হচ্ছে এই গ্রামের যারা বসবাস করেন, তার 84% মাতৃ হচ্ছে এই শ্রমিক পর্যায়ের পরে অসংগঠিত ক্ষেত্রের মানুষ পড়ে। যারা আমরা ছোট ছোট দোকান করি, যারা ফুটপাতে ব্যবসা করি, যারা বাজারে সবজি বিক্রি করি, যারা আমরা নির্মাণ মজদুরের ক্ষেত্রে কাজ করি, যারা আমরা ট্রান্সপোর্ট বাস ট্রাক ইত্যাদির ক্ষেত্রে কাজ করি, যারা আমরা টোটো চালাই, যারা অটো চালাই এবং যারা বিভিন্ন ক্ষেত্রে পরিচারিকার কাজ করি, কলকারখানায় কাজ করি, সমস্ত শ্রেণীর সংখ্যা যদি আমরা ধরি তাহলে 94%। এই শতাংশ কিন্তু আমার হিসাব নয়, এটা সরকারি হিসাবে বলছে। 1998 সালে অর্জুন সেনগুপ্ত কমিটির যে সমীক্ষা হয়েছিল, সেই কমিটির সমীক্ষায় 98% বলা হয়েছিল যে অসংগঠিত শ্রমিক ভারতবর্ষে বসবাস করে। আমাদের দিদি 11 সালে ক্ষমতায় আসার পরে 17 সালেও পর্যন্ত তাদের শ্রম দপ্তরের পুস্তিকায় ঘোষণা করেছে যে 94% পশ্চিমবঙ্গে অসংগঠিত শ্রমিক আছে। আর বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করোনা সংকটের সময় যে মানুষের জীবন জীবিকার রক্ষার ক্ষেত্রে চাল ডাল ইত্যাদি দিচ্ছে, 84 কোটি ভারতবাসীকে চাল ডাল চানা এবং রেশন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার জন্য যে কর্মসূচি নিয়েছে সেটা হচ্ছে 84 কোটি। আর আমার দিদি মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবাংলায় 8 কোটি 40 লক্ষ লোককে তিনি নাকি মানে সেই করোনা সংক্রমণের সময় বিনা পয়সায় চাল দিচ্ছেন। বন্ধুগণ, আমি প্রশ্ন তুলতে চাই, রেশনে যে চাল দেওয়া হয়, খাদ্য সুরক্ষা আইনের মধ্যে প্রধানমন্ত্রী 2014 সালে যখন এই খাদ্য সুরক্ষা আইন আনে যে প্রতিটি মানুষকে 2 টাকা করে চাল দেওয়া হবে, যারা নিতে চায় ভারতবর্ষের খাদ্য সুরক্ষা আইনের মধ্যে যুক্ত হতে চায় তারা এই কার্ড করতে পারে। তার জন্য অনলাইন যে ডিজিটাল কার্ড হয়েছে, সেই কার্ডে আপনারা যারা নথিভুক্ত হয়েছেন সেই তারাই কিন্তু 2 টাকা করে চাল পান। এই 2 টাকা চালের জন্য কেন্দ্রীয় সরকার কত দেয় জানেন? 29 টাকা 67 পয়সা। যে চাল দেওয়া হয় সেই চাল হচ্ছে স্বর্ণ চাল, বাজারে যদি কিনতে চান 24 থেকে 25 টাকা দাম। আর
আপনি যদি গভর্নমেন্ট যখন লেভি দিয়ে কেনে সেটা 22 টাকা থেকে 23 টাকা দাম হয়, তাহলে সেই 22 টাকা 23 টাকার গভর্নমেন্ট চাল কিনে আমাদের 29 টাকা 67 পয়সা আমাদের নামে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আসছে। আর তিনি শুকনো চাল, পোকা চাল এবং মানুষ খাওয়ার অযোগ্য চাল বিতরণ করেছে, দীর্ঘদিন ধরে করছে। এই করোনা সংক্রমণের সময় যে জনতা 2 টাকা দিতেন, সেই 2 টাকা দিদি বলছে আমি মুখ করে দিলাম, এই 2 টাকা দিতে হবে না। আমরা দিদিকে প্রশ্ন করতে চাই, 29 টাকা 67 পয়সা সরকার থেকে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার থেকে, আর আপনি চাল দিচ্ছেন 24 টাকা 23 টাকা, আর 2 টাকা দিচ্ছিলেন, তার উপরে মুখ করে দিয়ে কি মুখ করেছেন, বিনা পয়সায় দিচ্ছেন। সেই চাল তো কেন্দ্রীয় সরকারের চাল, রেশনের চাল। আবার প্রধানমন্ত্রী বললেন যে এই চালে যখন মানুষের এই করোনার সময় রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, তাদের জন্য 5 কিলো করে চাল এবং মাথা পিছু 5 কিলো করে চাল, 1 কেজি করে ডাল বা চানা আমরা দেবো। সেই চাল আমরা পাচ্ছি। 84 কোটি ভারতবাসীকে প্রধানমন্ত্রী দিচ্ছেন। আজকে আমাদের গরিব যে খেটে খাওয়া শ্রমিক, যে অসংগঠিত মানুষের টাকা লুট হচ্ছে এখানে পশ্চিমবাংলায়, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে গর্জে উঠতে হবে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সমস্ত মা বোন ভাই, সমস্ত বৃদ্ধ বনিতা সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ প্রতিটি মানুষের টাকা এরা লুট করছে, আর লুট করে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে। সেই কোটি কোটি টাকা সম্পত্তির যে বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলছি বন্ধুগণ, আমাদের শ্রমিক সংগঠন চায়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় যে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। ভারতবর্ষের কোনো মানুষ অভুক্ত থাকবে না, ভারতবর্ষের মানুষ কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় তার মৃত্যু হবে না, কোনো মানুষের শিক্ষা থাকবে না, এমন ব্যক্তি থাকবে না। তাই অটল বিহারী বাজপেয়ী সর্বশিক্ষা অভিযান এনেছে। অভুক্ত না রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা আইন এনেছেন। আমাদের সকলের স্বাস্থ্যের জন্য আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী এনেছেন। সকলের জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্যকারী হয়নি। আমরা যারা আজকে জীবন জীবিকা করছি, আমরা যারা এই 84% মানুষ এই গ্রামে বসবাস করি, আমাদের প্রত্যেকেরই সামাজিক সুরক্ষা প্রকল্প হওয়ার কথা। যদি এখানে তৃণমূলের কোন নেতা থাকেন, যদি তৃণমূলের পঞ্চায়েত থাকেন, প্রধান থাকেন, এমএলএ থাকেন, তাদের কাছে আমি জানতে চাইছি, বা আমাদের মাইকে এসে বলুন, রাজনৈতিক মঞ্চ বা শ্রমিক সংগঠনের মঞ্চ কার সেটা বিষয় নয়। বিষয় হলো নাগরিক কল্যাণের জন্য তার কাজ করাই হচ্ছে নেতার কাজ। তার জন্যই আমরা নেতৃত্ব দিতে আসি। গরিব মানুষের টাকা লুট করে খাওয়ার জন্য নেতা হতে আসি না। আর গরিব মানুষের যারা টাকা লুট করে খায় তাদেরকে নেতৃত্ব বলেও আমরা মানি না, ঘৃণা করি তাদেরকে। তাদের বিরুদ্ধেই গর্জে উঠতে হবে সর্বস্তরের মানুষকে। সেই তৃণমূলী নেতাদেরকে আমরা আজকে বলতে চাই যে সামাজিক সুরক্ষা প্রকল্প যে অসংগঠিত শ্রমিকের জন্য দেওয়ার কথা, সেই সামাজিক সুরক্ষা প্রকল্প কতজনকে এই বারুয়া গ্রামে দিয়েছেন? জবাব দিন অঞ্চল প্রধান, জবাব দিন পঞ্চায়েত সমিতির সদস্য, জবাব দিন এমএলএ, জবাব দিন মুখ্যমন্ত্রী। এই অসংগঠিত শ্রমিকের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প কেন্দ্রীয় আইনে আছে 1998 সালে, যে সামাজিক সুরক্ষা প্রকল্প শ্রমিকদেরকে দিতে হবে, এই আইন কেন্দ্রীয় সরকার তৈরি করেছে এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা প্রণয়ন হবে এবং তারা সমস্ত মানুষকে এই সামাজিক সুরক্ষা বিতরণ করবে। যে স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে। যদি মিথ্যা বলে থাকি, ভুল বলে থাকি, আসুন আপনাকে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, জবাব দিন প্রধান, জবাব দিন পঞ্চায়েত, জবাব দিন পঞ্চায়েত সমিতি এমএলএ বা আপনার মুখ্যমন্ত্রী। এই পঞ্চায়েত সমিতি স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, প্রধান স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, পঞ্চায়েত সমিতির সদস্য স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে, এই এমএলএ স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, এমপি স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে। আর এটা পশ্চিমবঙ্গ সরকারই এই রূপায়ণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তাদের এই ফর্মে ছাপাও আছে। তাহলে আমরা যারা ভোট দিয়ে গরিব মানুষ 84% এই রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে তৃণমূলের ভাষণ শুনে, সিপিএম এর ভাষণ শুনে সেই ব্যক্তিদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম কেন? যে আমার সুখে দুঃখে থাকবে,
আমার ভরণ পোষণ দেখবে, আমার সুখ শান্তি দেখবে, আমার সম্পত্তি রক্ষা করবে, আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়ে দেখবে। তার জন্য আমরা ভোট দিয়েছিলাম দাঁড়িয়ে, আর সেই ভোট জিতে আর আপনি লুট করছেন, আমাদের উন্নয়ন করেননি। সামাজিক সুরক্ষা প্রকল্পে আছে, নির্মাণ মজদুর যারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পাবে, তারা যদি দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় 2 লক্ষ টাকা পরিবার পাবে, তার পরিবারের যে স্ত্রী আছে তিনি পেনশন পাবেন, তার যদি কুমারী কন্যা থাকে তিনি পেনশন পাবেন, তার যদি বিধবা কন্যা থাকে তিনি পেনশন পাবেন, এবং 60 বছর বয়স হয়ে গেলে তিনি পেনশন পাবেন। সেই সামাজিক সুরক্ষা কারা পাবে? ট্রান্সপোর্টের না যারা টোটো চালায়, অটো চালায়, গাড়ির হেল্পারি করে, গাড়ির ট্রাকের খালাসি করে, ট্রাকের ড্রাইভার, বাসের ট্রাক্টর, ট্যাক্সি চালায়, প্রত্যেকেই এই সামাজিক সুরক্ষা পাবে। আর তার জন্য প্রতিদিন লিটার পিছু ডিজেল আর পেট্রোল থেকে 1 টাকা করে 2010 সালে বুদ্ধদেবের ভট্টাচার্যের সময় থেকে টাকা আদায় হচ্ছে। এই তৃণমূল সরকারও আদায় করছে। প্রতিদিন হাজার হাজার কোটি লিটার ডিজেল পেট্রোল বিক্রি হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে? মুখ্যমন্ত্রী জবাব চাই, সেই জবাব জনতা চাইছে। কোথায় যাচ্ছে প্রধান, পঞ্চায়েত, এমএলএ, এমপি? জবাব চাইছে জনতা। এই সামাজিক সুরক্ষার প্রকল্প কেন মানুষ পায়নি? যারা নির্মাণ মজদুরের কাজ করছেন তারাও এই সামাজিক সুরক্ষার প্রকল্পের আওতায় আসার কথা, তাদেরও ঠিক একইভাবে পেনশন প্ল্যানের আওতায় আসার কথা। যারা ইট, বালি, সিমেন্ট, রড বাড়ি করার জন্য আমরা কিনছি, আমরা তার মাধ্যমে সেচ দিচ্ছি এই শ্রমিকদের কল্যাণের জন্য, সেই টাকাও দিদিরা লুট করে খাচ্ছে। আর তার ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। আজ 100 কোটি টাকার বাড়ি তৈরি হয়েছে, বিলাসবহুল জীবন যাপন করছে, ফুটপাতে টালির চালায়, ক্যানেল পারে যার ঘর, তার বাড়ি এখন তাকাতে গেলে ঘাড় বাঁকিয়ে দেখতে হবে। চলন্তমান সিঁড়ি অভিষেকের বাড়িতে, তার বাড়িতে লক্ষ লক্ষ টাকার ঝাড়বাতি জ্বলছে, আর গরিব মানুষ খেতে পাচ্ছে না, তাদের অনাহারে জীবন যাপন চলছে। তারা দুঃখে কষ্টে তাদের পরিবার কন্যাদের শিক্ষা দিতে পারছে না। বৃদ্ধ মা বাবারা কাঁদছে, বয়স্করা ভাতা পাচ্ছে না। প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন, আর আমাদের নরেন্দ্র মোদীজি তাকে আরো শ্রীবৃদ্ধি করেছেন বার্ধক্য ভাতা। আজকে দেখুন অসংগঠিত শ্রমিকরা তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। অথচ তৃণমূল কংগ্রেস করে আগে সরকারি চাকরি করতেন, বা তার ছেলে চাকরি করে, তৃণমূল কংগ্রেস করে, তার বাবা ভাতা পাচ্ছে, বার্ধক্য ভাতা। আর যারা গরিব খেটে খাওয়া হকার শ্রমিক, তিনি ভাতা পাচ্ছেন না, তাকে অতি কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। তাই আজকে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানাবো, আপনারা গর্জে উঠুন, আপনার অধিকার কেড়ে নিন। ওই নেতারা কারুর বাবার সম্পত্তি বিক্রি করে এনে আপনাকে টাকা দিচ্ছে না। কোন মুখ্যমন্ত্রী তার বাপের সম্পত্তি বিক্রি করে এই প্রকল্পের টাকা দিচ্ছে না। এই টাকা জনতার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকার অধিকারী আমরা, আর সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে আমরা সরকারে পাঠাই। আর সেই সরকারে গিয়ে তারা এসি গাড়ি চেপে আর গলায় উত্রি চড়িয়ে তারা আজকে গরিব মানুষের শোষণ করছে, গরিব মানুষের টাকা আত্মসাৎ করছে। আজকে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে সমস্ত মানুষ যারা আছে গরিব মানুষ তাদেরকে মানধন যোজনার প্রকল্পে অ্যাকাউন্ট বই খুলে দিতে চাইছেন। সরকার বিজেপির না কংগ্রেস না তৃণমূল না সিপিএম, সেটা বিষয় নয়। সরকার হচ্ছে জনগণের। কেন্দ্রে এখন আমাদের বিজেপি সরকার আছে, তার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি। আর সেই নরেন্দ্র মোদীর বিচার হচ্ছে এটাই যে ভারতবর্ষের মানুষ সবাই আমার পরিবার, সবাই আমাদের সদস্য, সবাই আমরা ভারতবাসী। তাই প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে, আবাস যোজনা থেকে শুরু করে স্বচ্ছ ভারতের পায়খানা, স্বচ্ছ ভারতের পায়খানা থেকে মানধন যোজনা, আমাদের শ্রমজীবী মানধন যোজনা, মুদ্রা যোজনা, এইরকম 158টি আমাদের প্রকল্প প্রধানমন্ত্রী এনেছেন। কোন প্রকল্পতে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, গরিব, বড়লোক, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকে কিন্তু দেখা হয় না। যারা ভারতবাসী তারাই একমাত্র পাবে, তারাই পাওয়ার যোগ্য, যারা তারাই পাবে। এটাই হলো প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, আর এটাই হচ্ছে নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এটাই তবেই তিনি হবেন জনপ্রতিনিধি, তাকেই মান্যতা দিতে হবে জনপ্রতিনিধি হিসাবে। কেউ যদি দেখে তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে, সিপিএম করে, কে দেবো না আমি তৃণমূল করি, তাহলে কিন্তু আর তাকে ঘৃণার চোখে দেখা উচিত, কলঙ্কিত চোখে দেখা উচিত, তাদের প্রতি ঘৃণা প্রদান করা উচিত, তাদেরকে ভোট না দেওয়া উচিত। এইরকম মানুষকে ধিক্কার দিয়ে, গলা ধাক্কা দিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া উচিত।
যে মানুষ গরিব মানুষের টাকা লুট করে খায়, যারা গরিব মানুষের চোখের জল শুকে না, যে গরিব মানুষ তাদের ছেলে মেয়েদের শিক্ষা লাভ করাতে পারে না, যে গরিব মানুষ অভুক্ত থাকে, তাদের পয়সা যারা লুট করে খায়, তারা নেতার যোগ্য নয়। তাদেরকে ধিক্কার জানাই আজকের এই সভা থেকে, ধিক্কার জানাই তাদের এই রাজনীতিকে, ধিক্কার জানাই এইরকম নেতৃত্বকে। তাই বন্ধু, আমরা আজকে বলতে চাই, প্রধানমন্ত্রী বলছেন যে শ্রমজীবী মানধন যোজনা, আপনারা যারা 18 বছর বয়স তারা যদি 55 টাকা দেন, আপনারা প্রতি মাসে আপনাদের 60 বছর বয়স হলে আপনারা 3,000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পগুলো করে দেওয়ার কথা কার? না যারা পঞ্চায়েত আছে বা যারা বিভিন্ন পার্টির নেতৃত্ব দিচ্ছে তাদের উচিত। তারা কি দিচ্ছে? এখানে বলুন, বুকে হাত দিয়ে হাত তুলে কেউ বলুন যে এই শ্রমজীবী মানধন যোজনা কোন রাজনৈতিক দলের নেতা আপনাদের করে দিচ্ছে বা প্রধান করে দিচ্ছে বা আপনার এই তৃণমূলের এমএলএ করিয়ে দিয়েছে, না পঞ্চায়েত সমিতির সদস্য করিয়ে দিয়েছে? করেনি। এখানে খোকন দল করেছে। খোকন দল নেতৃত্ব দিয়ে 1000 লোকের এখানে শ্রমজীবী মানধন যোজনা প্রকল্পের নাম নথিভুক্তিকরণ করেছে। আজকে যারা এই মানধন যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, শয়ে শয়ে মানুষের এই খোকন দলের নেতৃত্বে হয়েছে। এই তো প্রকল্প সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কোন রাজনৈতিক দলের নেতা এসে এদের এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়নি। তাহলে এইরকম নেতৃত্ব চাই, যে নেতৃত্ব গরিব মানুষের কথা ভাববে, যে নেতৃত্ব গরিব মানুষকে সেবা দেওয়ার জন্য আসবে। রাজনীতি করা মানে ভক্ষণ করা নয়, রাজনীতি করা মানে ভোগ করা নয়। রাজনীতি করা হচ্ছে উৎসর্গ করে দেওয়া জীবনকে। রাজনীতি করা হচ্ছে গরিব কল্যাণের জন্য যে করবে, মানব কল্যাণের জন্য যে করবে, মানব সেবাই যার আদর্শ হবে, সেই হচ্ছে প্রকৃত সংগঠক আর সেই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। তাকেই ভোটে জিতে আসা উচিত। তা না বলে ওইসব মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে গলা ধাক্কা দিয়ে আমাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। দুর্নীতি মুক্ত বাংলা চাই, আর এই দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। বাংলা বাঁচাও ডাক দিয়েছে, গণতন্ত্র বাঁচাও ডাক দিয়েছে, শ্রমিকদের অধিকার রক্ষা করার ডাক দিয়েছে। তাই শ্রমিক বাঁচাও। আজকে বন্ধুগণ, এই গরিব মানুষের করোড় করোড় টাকা অনুদান আসছে, আর এই অনুদান রাস্তায় হারিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে যদি আমরা দেখি, এক সমীক্ষায় বলছে 2017 সালে যে বিভিন্ন পত্রিকাগুলো সমীক্ষা করেছে, তাতে বলছে 17,000 কোটি টাকা এই শেষ আদায় হয়েছে শুধু ট্রান্সপোর্ট লেবারদের কাছ থেকে 2017 সালে। সেই টাকা কোথায় মুখ্যমন্ত্রী? জনতা আজকে জবাব চাইছে। শুধু ভোটে দাঁড়াবো আর জিতবো আর আমি সম্পত্তি লুট করবো, মানুষের উপরে অত্যাচার করব, এটা রাজনীতি নয়। আপনি বলছিলেন যে আমরা মামাটি মানুষের সরকার, আমরা গরিব মানুষের জন্য আজকে আমি দেখব, তাই সিপিএম কে মানুষ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে এনেছিল। আজকে সারা বাংলায় মায়ের চোখের জল পড়ছে। আজকে মাটি প্রতিদিন সিন্ডিকেট হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। বাংলার মানুষ আজকে চোখের জলে কাঁদছে, আর মমতা দিদি সুখে শান্তিতে এসিতে বসে আরামে হাসছে। তাই আজকে সবাইকে একত্রিত হওয়ার সময় এসছে, আমাদের অধিকার রক্ষা করার জন্য সময় এসছে। প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে তার। আর তাই সংবিধান বলছে, ভারতবর্ষের গণতন্ত্র বলছে যে আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আর সেই রক্ষা করার জন্য সমস্ত মানুষকে একত্রিত হতে হবে। প্রতিটি মানুষ আজকে যারা গরিব আছে, সরকারি যে অনুদান আসছে, সরকারি যে সহযোগিতা আসছে, যারা এখানে ছোট ছোট ব্যবসা করছেন তাদের জন্য মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী এনেছেন, সেই মুদ্রা যোজনা কিন্তু আপনারা পাচ্ছেন না। মাঝপথে তৃণমূলের নেতারা তারা আজকে জালিয়াতি করছে। প্রত্যেকের উন্নয়ন চাই। প্রধানমন্ত্রী বলছেন যে প্রতিটা মানুষের যদি উন্নয়ন হয় তবেই ভারতবর্ষের উন্নয়ন হবে। তাই ভারতবর্ষকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বিজেপির কাছে। বিজেপিকে হাত শক্তিশালী করতে হবে। এই যে আমাদের এই বাড়ুয়া গ্রামে যারা 84% মানুষ যারা অসংগঠিত শ্রমিক, বিজেপির শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হন। আপনারা যুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনকে শক্তিশালী ঐক্যবদ্ধ করে তুলুন। বৃষ্টি আসছে, আমার বক্তব্য এখানে সমাপ্তি করব। তাই সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, শ্রমিক সংগঠন বিজেপিকে শক্তিশালী করে নিজের অধিকার রক্ষা করুন। কোন রাজনৈতিক দলের নেতারা গরিব
মানুষের কথা ভাবে না, তারা গরিব মানুষের টাকা লুট করে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। আসুন সবাই মিলে আমরা ভারত মাতাকে রক্ষা করি, দেশ রক্ষা করি, দেশের অগ্রগতির জন্য এগিয়ে চলি। আমাদের ভারতবর্ষ আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাতা হবে, ভারত মাতা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ রানী হবে। তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে মাতৃরূপে দেখে, তাই বলে ভারত মাতা কি জয়। এই ধ্বনি দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব। সবাই মিলে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হ্যালো, এই বক্তব্য রাজ্যের সহসভাপতি শঙ্কর দাস মহাশয়কে এই বক্তব্য শুনে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদের এই কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ।